নমস্কার বন্ধুরা, আমরা যে ধারাবাহিক পর্বটি শুরু করেছি কথায় ও গল্পে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেখানে আমরা অনেকগুলি ভিডিও ইতিমধ্যেই আপলোড করেছি। পর্ব 1, পার্ট 1, পার্ট 2 এই বেসিসে। সেখানে আমরা স্পেকট্রাম পাবলিকেশনের রাজি বাহিরের মডার্ন ইন্ডিয়া বইটি থেকে এই চ্যাপ্টারগুলি কভার করছি এবং কথায় ও গল্পে এই চ্যাপ্টারগুলির পুরোপুরি কনসেপচুয়াল অ্যানালাইসিস করছি, যেটি ডাব্লিউবিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন ডাব্লিউবিসিএসে যে ধরনের প্রশ্ন আসছে, সেখানে কিন্তু কোনো নোট পড়েই পরীক্ষার্থীরা সেভাবে লাভবান হবেন না, যদি না তাদের কনসেপ্টের প্রতি একটি বিশদ ধারণা থাকে। আজকে আমাদের চ্যাপ্টার আমরা কভার করব চ্যাপ্টার 15, যেটির শিরোনাম এমার্জেন্স অফ গান্ধী, গান্ধীজির আবির্ভাব, মানে ভারতের রাজনীতিতে গান্ধীজির পদার্পণ। এর আগের ভিডিওর নিয়ে যদি আমি কিছু বলি, তাহলে এর আগের পর্বের ভিডিওটি ছিল হোম রুল লীগ মুভমেন্ট, মূলত সেটি নিয়ে, এবং সেখানে আমরা দেখেছিলাম কিভাবে হোম রুল লীগ মুভমেন্ট স্তিমিত হয়ে পড়েছিল 1919 সালের মধ্যে, এবং তার কী কী রিয়াকশন ছিল, হোম রুল লীগ মুভমেন্ট কী কী ইম্প্যাক্ট ফেলে গেছিল ভারতের রাজনীতিতে, তার সিগনিফিকেন্স কী ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এও বলেছিলাম যে হোম রুল লীগ মুভমেন্ট একটি ট্রানজিশন ফেজ, একটি মধ্যবর্তী পর্যায়, যে পর্যায়ে ইন্ডিভিজুয়াল হিরোইজম, যেটি মিলিট্যান্ট ন্যাশনালিজম বা চরমপন্থীদের একটি বাই প্রোডাক্ট ছিল, যেটি 1907 থেকে 1915 সাল অবধি রেইন করেছিল। তারপর থেকে মাস ন্যাশনালিজম বা একটি গণজাগরণ, জনগণ ভিত্তিক একটি আন্দোলন গান্ধীজি আসার পরে এই দুটি সময়ের মধ্যবর্তী সময়কে সূচনা করেছিল হোম রুল লীগ মুভমেন্ট। এবং এই মাস ন্যাশনালিজমে পদার্পণ করা, এই যে মাস স্ট্রাগল, এতে পদার্পণ করা, জন আন্দোলন, এতে পদার্পণ করার ভিত্তিটি প্রস্তুত করে দিয়েছিল হোম রুল লীগ মুভমেন্ট। এই জন্য আপনাদের কন্টিনিউটি বজায় রাখার জন্য আমার আগের ভিডিওগুলি পরপর প্লেলিস্টে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্লেলিস্টে দেওয়া আছে। পরপর অনুযায়ী চ্যাপ্টার 13, 14, এইভাবে চ্যাপ্টার 12 থেকে শুরু হয়েছে, সেইভাবে 13, 14 আপনাদের আগে দেখে আসতে হবে, তাহলে জিনিসটি আরও বিশদে আপনাদের মাথার মধ্যে কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আসি 1914 সাল থেকে 1918-19 সাল অবধি প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। এই যে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি, অ্যালাইড পাওয়ার কে কে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে যখন তিলক ফিরে আসলেন, তিলকও বলেছিলেন যে আমাদের ব্রিটিশদেরকে সাহায্য করতে হবে। আমি বলেছিলাম যে 1908 সালে তিলক যখন ডিপোর্টেড হয়েছিলেন, মান্দালয় জেলে গেছিলেন 6 বছরের জন্য, তার আগের সময়টি, এবং তিলক যখন ফিরে আসেন 1914 সালে, এবং ফিরে এসে যে সময় তিনি দেখতে পান, সেই সময়টি ছিল পুরো ভিন্ন। যখন ভারতীয় রাজনীতিতে মডারেটরা ডমিনেট করছে বলা যাবে না, মডারেটরাই আছে, নরমপন্থীরাই আছে। ব্রিটিশদের ডিপ্লোম্যাটিক চাল অব্যাহত। 1909-এর মরলেমিন্টো থেকে, সুরাট স্প্লিট থেকে, 1911-র বঙ্গবিভাজন রদ করার থেকে, দিল্লিতে ক্যাপিটাল শিফট করার থেকে, তাদের ডিপ্লোম্যাটিক চাল অব্যাহত। সেই সময়ে বিপ্লবটিকে জিয়ে রাখতে বাল গঙ্গাধর তিলক কিন্তু অনেকটা পরিবর্তিত রূপ নিয়ে এসেছিলেন, এবং সেগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তিনি চরমপন্থীদের
সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি নরমপন্থীদের। তিনি বলেছিলেন আমার সাংবিধানিক সংস্কারের উপর পুরো আস্থা আছে, যেটি তিনি আগে বলেননি। এবং তিনি বলেছিলেন আমরা ব্রিটিশকে উৎখাত করতে আসিনি। এবং তারপরে তিনি হোম রুল লীগ মুভমেন্ট শুরু করেছিলেন। এবং তিনিও অ্যাডভোকেট করেছিলেন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন ব্রিটিশদের ক্রাইসিস টাইম, তখন ভারতীয়দের উচিত ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের লয়্যালটি প্রুফ করা। মহাত্মা গান্ধীও যখন আসবেন তখন সেম কথাই বলবেন। এবং পরিশেষে আমরা দেখতে পাই ব্রিটিশ ভারতে ভারতীয়রা কিন্তু ব্রিটিশদের সমর্থন করে অ্যালাইড পাওয়ারে। এর পরের যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, যখন যুদ্ধ চলছে তখন প্রচুর সংখ্যক হিউম্যান রিসোর্স, মানে ইন্ডিয়ান হিউম্যান রিসোর্স, ভারতীয় মানুষদের এবং ভারতীয় সম্পদ প্রচুর পরিমাণে কিন্তু যুদ্ধের কাজে লাগানো হয়েছিল ব্রিটিশদের পক্ষে। ভারতের শিল্প কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট যেহেতু বেড়ে গেছিল ওই সময়, ভারতের শিল্প কিন্তু খুবই সংকটজনক পরিস্থিতিতে চলে গেছিল। যদি আমরা ওয়ার্কার্স, মানে যারা সাধারণ কর্মী বা শিল্পকর্মী, তাদের কথার দিকে আসি, ভারতীয় যারা ছিলেন তারা ব্যাপকভাবে আনএমপ্লয়মেন্ট, ব্যাপকভাবে বেকারত্ব অনুভব করছিলেন, ব্যাপকভাবে বেকারত্বের সম্মুখীন হচ্ছিলেন এবং জিনিসপত্রের অত্যধিক দাম বৃদ্ধির সম্মুখীন হচ্ছিলেন যুদ্ধের কারণে। আমরা যদি পিজেন্ট্রি মানে চাষিদের কথায় আসি, তেনারাও জেরবার ছিলেন প্রচুর পরিমাণে করের বোঝা এবং দারিদ্রতার জন্য। যেসব যুদ্ধ সৈনিকরা ফিরে এসেছিলেন তারা একটি বড় আশা নিয়ে এসেছিলেন, কিন্তু এসে তারা আশাহত হয়েছিলেন। দেখেছিলেন ভারত যে ভারত সে ভারতই আছে এবং বরঞ্চ তাদের আরও কিছু কনস্টিটিউশনাল রাইটস কেড়ে নেওয়া হয়েছে, তাদের স্বাধীনতা আরও হ্রাস পেয়েছে। আর যারা শিক্ষিত মধ্যবিত্ত, শহুরে শিক্ষিত মধ্যবিত্ত ছিলেন, তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও তাদের যে শ্রেণীর চাকরি, সেই চাকরি তারা পাচ্ছিলেন না এবং তারা ব্রিটিশদের কাছ থেকে অত্যন্ত শ্রেণী বৈষম্যমূলক আচরণ বা বর্ণ বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হচ্ছিল। এই ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরের একটি পরিস্থিতি যেটি ভারতের মানুষ সম্মুখীন করেছিলেন বা ভারতের মানুষ যেটিকে প্রত্যক্ষ করেছিলেন। ভারতের মানুষের আশা কী ছিল? আশা ছিল যে সহযোগিতা এবং আনুগত্য ভারতীয়রা দেখিয়েছে ব্রিটিশদের প্রতি, তাদের প্রচণ্ড উচ্চ পরিমাণে আশা ছিল যে এটি কিছু রাজনৈতিক সুবিধা ব্রিটিশদের কাছ থেকে ভারতের জন্য নিয়ে আসবে। কিন্তু সত্যিই কি সেরকম কিছু হয়েছিল? তার পরিণাম কি হয়েছিল? পরিণাম হয়েছিল এই যে আশা, সেটি ব্যাপকভাবে মানে চূড়ান্তভাবে বিপর্যস্ত হয়েছিল এবং তারা ভীষণভাবে আশাহত হয়েছিলেন। কারণ কি, প্যারিস পিস কনফারেন্স যেটি ওয়ার্ল্ড ওয়ারের পরে হয়েছিল, সেই কনফারেন্সের মাধ্যমে এটি স্পষ্ট হয়ে গেছিল যে যারা ইম্পেরিয়ালিস্টিক পাওয়ার ছিলেন এবং যারা তাদের নিজস্ব কলোনিগুলো মেনটেন করছিলেন, অনেক ক্ষেত্রে তাদের নিজস্ব যে পাওয়ারগুলি কলোনি মেনটেন করছিলেন তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, কিন্তু যেসব পাওয়ারগুলি টিকে ছিল তারা সেই কলোনিগুলিকে নিজেদের মধ্যে ভাগ বিতরণ করে নিয়েছিলেন এবং যে নগ্ন এজেন্ডা বা প্রোপাগান্ডা নিয়ে তারা যুদ্ধে নেমেছিলেন নিজেদের বিরুদ্ধে, সেটিও ছিল ভীষণ নিন্দনীয়। এবং এটি আস্তে আস্তে মানুষের মন থেকে হোয়াইট সুপেরিয়রিটি মিথ, এটা আমি আগের পর্বেও বলেছি, মুছে দিচ্ছিল। যে সাদা চামড়ারা সব দিক দিয়ে কালো চামড়ার মানুষের থেকে শ্রেষ্ঠ, এই যে রেসিজম সূচক একটি মনোভাব যেটি কিছু কালো চামড়ার মানুষও বিশ্বাস করত মনে প্রাণে, সেই মিথটা কিন্তু ভেঙে যাচ্ছিল এবং তারাও বুঝতে পারছিলেন যে এটা সত্য না, এটা আমাদের সামনে এরকমভাবে প্রতিভূত করা হয়েছে। আর কি হয়েছিল?
আরও হচ্ছে ব্রিটিশদের যে সাংস্কৃতিক এবং সৈন্য দক্ষতা, সৈন্য সমৃদ্ধি, সেটার যে মিথ বা সেটার যে প্রচার, সেটিও কিন্তু মুছে যাচ্ছিল এই যুদ্ধের ফলে। কাদের মন থেকে? সাধারণ ভারতবাসীর মন থেকে। এবং এই সময়ে আমরা একটি মিলিট্যান্ট ন্যাশনালিস্ট যারা ছিলেন, মানে চরমপন্থী ভাবাবেগে পরিপূর্ণ সেই সব মানুষদের আমরা আরেকবার উত্থিত হতে দেখি। কিন্তু সেটি একেবারে সঙ্গে সঙ্গে ভারতে না, যেটি সঙ্গে সঙ্গে হয়েছিল সেটি হচ্ছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে সেটি প্রত্যক্ষ করা গেছিল, যেমন টার্কি, যেমন মিশর, যেমন আয়ারল্যান্ড, ইরান, আফগানিস্তান, বার্মা, মালয়, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ইন্দো চায়না এবং চায়না এবং কোরিয়া। এই জায়গাগুলিতে কিন্তু এই মিলিট্যান্ট ন্যাশনালিস্টদের রিসার্জেন্স, পুনরুত্থান কিন্তু প্রত্যক্ষ করা গেছিল। ঠিক এই সময়ই বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই আরেকটি রিমার্কেবল ইনসিডেন্স ঘটে গেছিল, সেটি হচ্ছে রাশিয়ান রেভলিউশন। নভেম্বর 7, 1917, খুব ভালো করে মনে রাখতে হবে, এটা একটি ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট হলেও এর প্রভাব ভারতীয় রাজনীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল, যেটিকে রাশিয়ান রেভলিউশন বা অক্টোবর রেভলিউশনও বলা হয়। সেখানে বলশেভিক পার্টি লেনিনের নেতৃত্বে জারিস্ট যে রিজাইন বা মানে সাম্রাজ্য ছিল, তাদের একচ্ছত্র সাম্রাজ্য, সেটিকে ফেলে দিয়েছিল এবং বিশ্বের প্রথম একটি সোশিয়ালিস্ট দেশ, একটি সমাজতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা হয়েছিল লেনিনের নেতৃত্বে, বলশেভিক পার্টির নেতৃত্বে, যেটি সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত হয়েছিল। এবং এই বিদ্রোহটি, এই বিপ্লবটি যখন সাফল্য পেল, তখন এটি প্রমাণিত হয়ে গেল যে আসল ক্ষমতা কিন্তু মানুষের মধ্যেই লুকিয়ে আছে, মানুষের বিপ্লবের মধ্যেই লুকিয়ে আছে, যদি সেটি অর্গানাইজড, ইউনাইটেড এবং ডিটারমাইন্ড হয়। মানে যদি সেই বিপ্লবের শক্তিটির স্থির লক্ষ্য থাকে, সংহতি থাকে এবং একতা থাকে। স্থির লক্ষ্য, সংহতি এবং একতা যদি থাকে, তাহলে কিন্তু জনজাগরণ বা জনবিপ্লবের মতো শক্তি আর কোনো কিছুতেই নেই। এবার আমরা চলে আসব ব্রিটিশরা 1906-07 সাল থেকে ডিউরিং বঙ্গভঙ্গ, মানে সিন্স ফ্রম অ্যানাউন্সমেন্ট অফ বেঙ্গল পার্টিশন, তারা যে পলিসিটা অ্যাডাপ্ট করেছিল, সেই পলিসিটা ছিল সাপ্রেশন। আমি বারবার এই কথাগুলো বলছি কারণ আপনারা কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখুন। ঠিক এই টাইপের প্রশ্নই WBCS-এ আসবে বা এখন আসছে। এরকমই প্রশ্ন দেবে যে হুইচ টাইপ অফ পলিসি ডিড ব্রিটিশ এম্পায়ার অ্যাডাপ্ট ডিউরিং বেঙ্গল অ্যানাউন্সমেন্ট অফ বেঙ্গল পার্টিশন, বা ডিউরিং অ্যানাউন্সমেন্ট, বা ডিউরিং হ্যাপেনিং অফ সুরাট স্প্লিট, বা ডিউরিং অ্যানিউলমেন্ট অফ বেঙ্গল পার্টিশন। তারা কী টাইপের পলিসি নিয়ে চলতো? সেখানে অনেক রকম পলিসি, ধরুন এতে থাকলো ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি, বিতে থাকলো সাপ্রেশন, কনসিলিয়েশন, রিপ্রেশন, থ্রিতে অন্য কিছু পলিসি থাকলো, যে আটার রিপ্রেসিভ পলিসি, এবং 4-এ আরেকটা কিছু অপশন দেওয়া হলো। এই যে 4টে আমি অপশন বললাম, এই সময় খুব খেয়াল রাখতে হবে যে এই টাইমটা কিন্তু আমি বারবার বলেছি ব্রিটিশরা অ্যাডাপ্ট করেছিল রিপ্রেশন, কনসিলিয়েশন, সাপ্রেশন পলিসি। প্রথমে চরমপন্থীদের একটুখানি দমিয়ে দাও, সেই দমানোতে কারা ভীত হয়ে যাবে? মডারেটসরা। তখন মডারেটসদের কিছু কনস্টিটিউশনাল সংস্কারের আশ্বাস দাও বা কিছু করে দাও, তার সেটা হবে একটা কনসিলিয়েটরি অ্যাপ্রোচ, এটি সহযোগিতাপূর্ণ বার্তা নরমপন্থীদের প্রতি। ফলত নরমপন্থীরা সেই জায়গা থেকে চরমপন্থীদের থেকে সরে আসবে এবং তারপর একটি টার্গেট গ্রুপকে প্যাসিফাই করা ব্রিটিশদের পক্ষে খুবই সহজতর হয়ে যাবে এবং ব্রিটিশরা
তখন চরমপন্থী একলা পেয়ে তাদেরকে চরমপন্থীদের উপর চরম দমনমূলক নীতি নিয়ে নেমে আসবে এবং সেই বিপ্লবটিকে পুরোপুরি সমূলে উৎপাটন করবে। এই জিনিসগুলো আমি যে ইনস্ট্যান্সগুলো আগে দিলাম সেগুলো তো আমরা দেখতে পেয়েছি। কিন্তু যখন এই বিশ্বযুদ্ধের পরে আসলো তখন 3টে সিগনিফিকেন্ট ইনসিডেন্ট অলরেডি হ্যাপেন্ড। কি কি ইনসিডেন্ট অলরেডি হ্যাপেন্ড? দ্যাট ইজ 1916 লখনৌ সেশন অফ আইএনসি। ভেরি ইম্পর্ট্যান্ট, আমি আগের ভিডিওতেও বলেছি, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি সেশন। অম্বিকাচরণ মজুমদারের প্রেসিডেন্টশিপে যে সেশনটি হয়েছিল লখনৌতে, সেশনে কি হয়েছিল? মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট গট এগ্রিড অ্যান্ড প্যাক্ট। তাদের মধ্যে সহমত এসেছিল এবং তারা সন্ধি করেছিল। আরেকটি কি? লখনৌ প্যাক্ট, যেটি মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে হয়েছিল। তাহলে যে এই যে দুটো ইনসিডেন্টস এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং হোম রুল আন্দোলন চলছে, যেটিও ভালো, যেটিও সর্বাগ্রে জনসমর্থন পাচ্ছে। তাহলে এরকম একটি সময় যখন এই 3টি ইনসিডেন্ট রুল করছে, তখন ব্রিটিশরা কিন্তু আর রিপ্রেশন, কনসিলিয়েশন অ্যান্ড সাপ্রেশন টেকনিকে গেল না। তখন ব্রিটিশরা আসলো ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। কেন? সবাই একসাথে আছে, তাহলে ক্যারট দাও ফার্স্টে। ক্যারট কাদের জন্য দাও? আমাকে আবার ডিভাইড করতে হবে। তাহলে কাদের জন্য গাজর দাও? নরমপন্থীদের জন্য। আর যখন নরমপন্থীরা একটু টলমল করবে, সরে আসবে, তখন আবার লাঠির বাড়ি চরমপন্থীদের উপর দাও এবং আবার তাদের ডিভাইড করে দাও বা ডিভাইড করে দেওয়ার চেষ্টা করো। এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি ঠিক এর পরে পরে। যখন আমরা দেখতে পাচ্ছি, এর আগে আমি বলেছি যে যখন হোম রুল মুভমেন্ট স্তিমিত হয়ে আসছে, তা স্তিমিত হয়ে আসার সবচেয়ে বড় যে কারণটি ছিল সেটি হচ্ছে আগস্ট স্টেটমেন্ট ইন 1917 বাই মন্টেগু। ভারতের ব্রিটিশের সেক্রেটারি, মানে ইন্ডিয়ান সেক্রেটারি যিনি ছিলেন, সেক্রেটারি অফ দ্য স্টেট টু ব্রিটিশ এম্পায়ার, তিনি হঠাৎ করে এরকম একটি স্টেটমেন্ট নিয়ে আসছেন যেখানে কনস্টিটিউশনাল রিফর্মসের কথা বলছেন এবং বলছেন ভারতকে অদূর ভবিষ্যতে হোম রুল দেওয়া হবে। প্রচণ্ড একটি সিগনিফিকেন্ট, একটি রিমার্কেবল স্টেপ, যাতে হোম রুল মুভমেন্ট যে মোটো নিয়ে হচ্ছে সেই আন্দোলনটাকে স্তিমিত করে দাও। এবং স্পষ্ট বলে দেওয়া হলো যে হোম রুল চাইলে এখন সেটি আর সিডিশনের মধ্যে আনা হবে না। ফলে কি হলো? হোম রুল নিয়ে যে মুভমেন্ট, সেখানে ব্রিটিশ পুলিশ উদাসীন হয়ে গেল, কেন সেটা তখন আর আইনের আওতায় আসছে না। ফলত সেই উন্মাদনা কমে গেল এবং আস্তে আস্তে কিন্তু সেই আন্দোলন স্তিমিত হয়ে গেল। তাছাড়াও বাল গঙ্গাধর তিলকের দেশের বাইরে চলে যাওয়া, ভ্যালেন্টাইন চিরলের এগেনস্টে মামলা লড়ার জন্য, যিনি তাকে ডিফেম করেছিলেন ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে, এবং অ্যানি বেসান্তের কনফিউজড হয়ে পড়া, অনেকটা খাপছাড়া হয়ে যাওয়া, এই কারণগুলো তো আছেই। তো এমতো অবস্থায় তারপরেই 1918 সালে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস নিয়ে আসা হলো। দেখা যাচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস ক্যারট অ্যান্ড স্টিক পলিসির উপর ভিত্তি করে এই রিফর্মসটা আনা হয়েছিল, যেখানে ক্যারট ছিল কনস্টিটিউশনাল রিফর্ম ফর মডারেটস অ্যান্ড স্টিক ছিল রাউলাট অ্যাক্ট ফর এক্সট্রিমিস্ট। এই যে রাউলাট অ্যাক্ট, এগুলো তো পরে আসবোই আমি। এবার বলা হচ্ছে যে মন্টেগু যে আগস্ট স্টেটমেন্ট 1917-তে দিয়েছিলেন, তার উপর ভিত্তি করেই কিন্তু এই কনস্টিটিউশনাল রিফর্ম বা মন্টফোর্ড রিফর্ম ডিক্লেয়ার করা হয়েছিল জুলাই 1918-তে, এবং তার উপর বেস করেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তাহলে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1919 সালে, এই যে অ্যাক্ট,
এটিতে কি ছিল? এটিতে ছিল, এর যে ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটি, আমি যদি প্রথমে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্ট তখন ছিল, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্রিটিশ ইন্ডিয়াতে, যেটি ছিল কেন্দ্রীয় সরকার, এখনকার দিনের কেন্দ্রীয় সরকারের মতো। আর এখন যেমন স্টেট আছে, তখন বিভিন্ন প্রদেশ ছিল, যেমন ইউনাইটেড প্রভিন্স, যেমন পাঞ্জাব, বেঙ্গল প্রভিন্স, এরকম বিভিন্ন প্রভিন্স ছিল তখন। তাহলে সেই প্রভিন্সে চলতো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, এখনকার স্টেট গভর্নমেন্টের মতো আঞ্চলিক সরকার চলত। এই যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট 1919-এর মন্টেগু চেমসফোর্ড, আমি বলেছি 1773 থেকে 1919-এ যতগুলো অ্যাক্ট এসছে ব্রিটিশদের দ্বারা, রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে কাউন্সিল অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যতগুলো অ্যাক্ট এসছে এবং তার কী কী সিগনিফিকেন্স, ক্যারেক্টারিস্টিক্স, সব নিয়ে আমি ডিটেলে আবার ভিডিওতে আসবো, কিন্তু সেটা হবে মেনলি কনস্টিটিউশন ওরিয়েন্টেড ভিডিও। মাথায় রাখতে হবে সংবিধান ওরিয়েন্টেড ভিডিও, যেখানে সংবিধানের প্রভিশনগুলো বেশি করে উল্লিখিত হবে। ইতিহাসেও যেটা আমি বলছি, এটা আপাতত এটুকু মনে রাখতে হবে, কারণ এটি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে ভেরি সিগনিফিকেন্স বহন করে, খুব সিগনিফিকেন্স, তাৎপর্য বহন করে। তাহলে আমরা যদি একটু ডিটেলসে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্সগুলো দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে আঞ্চলিক সরকার, সেখানে একটা চেষ্টা করা হয়েছিল, খুব মাথায় ভালো করে মনে রাখতে হবে, 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ফার্স্টে কিন্তু আঞ্চলিক সরকারে কিন্তু একটা রেসপন্সিবল গভর্নমেন্ট এস্টাবলিশ করার ইনিশিয়েশন নেওয়া হয়েছিল, এবং রেসপন্সিবল গভর্নমেন্ট ইন দি সেন্স যে দেয়ার গভর্নমেন্ট only not to remain responsible to British Parliament only, তারা শুধুমাত্র ব্রিটিশ পার্লামেন্টে রেসপন্সিবল থাকবে না, তারা ভারতের লেজিসলেচারের কাছেও রেসপন্সিবল থাকবে। এটাকেই বলা হবে কিন্তু একটা রেসপন্সিবল গভর্নমেন্ট। ব্রিটিশ এম্পায়ারের কাছে যে, বা ব্রিটিশ পার্লামেন্টের কাছে যে রেসপন্সিবল, বা যতগুলো এর আগের অ্যাক্ট যেগুলো ব্রিটিশ পার্লামেন্টের কাছে রেসপন্সিবল ছিল, সেগুলো কিন্তু নট রেসপন্সিবল ফর ইন্ডিয়ান অ্যাসপেক্ট। তাহলে এখানে প্রথম একটা রেসপন্সিবল গভর্নমেন্ট ফর্ম করার ইনিশিয়েশন নেওয়া হলো অ্যাট দি প্রভিন্স লেভেল, অ্যাট দি প্রভিন্সিয়াল লেভেল। ঠিক আছে, প্রথমেই যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে ডায়ার্কি ইন্ট্রোডিউস করা হলো। এই জায়গাগুলোতে পরীক্ষার্থীরা ভীষণভাবে কনফিউজড হয়ে যায়। ডায়ার্কি, ডায়ার্কি মানে কি? ডাই আর কি মানে দুটো শাসন বা দ্বৈত শাসন, মানে দুজন আমাকে শাসন করবে। আমি যদি একটি স্টেট হই, বা আমি যদি একটি সেন্ট্রাল হই, আমি একটি রাজ্য হতে পারি, আমি একটি কেন্দ্র হতে পারি, যেই হই না কেন আমাকে শাসন করবে দুজন। তাহলে আমার অভিভাবক কজন থাকবেন? দুজন, একজন বাবা, একজন মা, দুজনই আমাকে শাসন করবেন। তাহলে জিনিসটা এইরকম, এবং এটাকেই বলা হবে ডায়ার্কি। ডায়ার্কি, এবং এটি কিন্তু আঞ্চলিক সরকারের উপর, আমি প্রথমেই বলছি, অ্যাট দি প্রভিন্সেস। দিস ইজ ইন্ট্রোডিউসড ইন 1919 থ্রু 1919 ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তাহলে এই যে রুল অফ টু, সেই রুল অফ টু কারা থাকবে? অ্যাট দি এক্সিকিউটিভ লেভেল। এবার একটু আমার বলার আছে, একদম আমরা সংবিধানের বেসিক জায়গায় চলে যাই। এটা আশা করি সবাই জানেন যে সংবিধানের আমার ফার্স্টে 3টে ডিভিশন আছে। একটা জুডিশিয়ারি, যে কোনো দেশের, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ। জুডিশিয়ারি মানে বিচার বিভাগ, এক্সিকিউটিভ মানে শাসন বিভাগ, আর লেজিসলেটিভ মানে আইন বিভাগ। তাহলে জুডিশিয়ারি কিন্তু সবসময় সেপারেটেড থাকে, বা সেপারেট রাখার চেষ্টা করা হয়েছে আমাদের সংবিধানে, ফ্রম এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ। বিচার বিভাগ আলাদা, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। দিস ইজ ভেরি মাচ an important factor to maintain a healthy democracy. কী করতে হবে? জুডিশিয়ারিকে সেপারেট করতে হবে। জুডিশিয়ারির উপর যেন কোনো মতেই এক্সিকিউটিভ বা লেজিসলেটিভের কোনো ইনফ্লুয়েন্স না থাকে। না,
আমাদের পার্লামেন্টারি সিস্টেমের জন্য আমাদের কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেম নয়, আমাদের পার্লামেন্টারি সিস্টেমের জন্য এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ গেটিং কানেক্টেড, দে আর কানেক্টেড উইথ ইচ আদার। মানে আমরা যখন ডাইরেক্ট ইলেকশন করে, আমরা জনসাধারণ যখন ডিরেক্টলি ইলেক্টেড এমপি মানে মেম্বার অফ পার্লামেন্টকে আমরা চুজ করছি, আমরা তার মুখ থেকে ভোট দিচ্ছি একটি পলিটিক্যাল সিম্বলে, তিনি চুজ হয়ে যাচ্ছেন। এইবার তাদের আমরা কি বলবো? দে আর সিম্পল এমপি, দে আর মেম্বার অফ পার্লামেন্ট, বাট দে আর নট মিনিস্টার্স। সো all MPs constitute the central legislative body. বোঝা গেল কি বোঝা গেল? এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্ট মানে এখনকার কথায় যদি আমি আসি তাহলে লোকসভা এবং রাজ্যসভা। তাহলে লোকসভা এবং রাজ্যসভার যতজন মেম্বার আছেন দে ক্যান বি ইলেক্টেড, কিছু আছেন আর নমিনেটেড, তারা কিন্তু সবাই মেম্বার অফ পার্লামেন্ট আর এমপি। তাহলে এই যে সব এমপিকে নিয়ে কি প্রস্তুত হচ্ছে? সেন্ট্রাল লেজিসলেটিভ বডি, সেটা কি? পার্লামেন্ট। কেন্দ্রের আইন বিভাগ, সেটা কি বলা হয় আমাদের এখানে? পার্লামেন্ট বলা হয়। এবার এই আইন বিভাগ থেকে যিনি সরকার গঠন করছেন সেই প্রাইম মিনিস্টার এবং তার কম মানে কাউন্সিল অফ মিনিস্টার প্রথমে তিনি নির্বাচন করবেন, রাষ্ট্রপতি সহমতে রাষ্ট্রপতি তাদের অ্যাপয়েন্টেড করবেন। তাহলে সেই প্রাইম মিনিস্টার বেছে নিচ্ছেন তার মন্ত্রীদের, স্টেটে সিএম মানে চিফ মিনিস্টার বেছে নিচ্ছেন তার মন্ত্রীদের, এবং সেখানে গঠন হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স। তাহলে এই যে কাউন্সিল অফ মিনিস্টার্স, দে রিপ্রেজেন্টিং দ্য সেন্ট্রাল এক্সিকিউটিভ, মানে এমপি থেকে যারা কেন্দ্রীয় মন্ত্রী হলেন তারা কিন্তু প্রতিস্থাপন করছেন বা রিপ্রেজেন্ট করছেন, মানে উপস্থাপন করছেন কাদেরকে? সেন্ট্রাল এক্সিকিউটিভকে বা কেন্দ্রীয় শাসন বিভাগকে। এই হলো শাসন বিভাগ। তাহলে শাসন বিভাগ কোথা থেকে আসলো অরিজিনেট হয়ে? আইন বিভাগ থেকে। মাথায় রাখতে হবে, শাসন বিভাগ কোথা থেকে অরিজিনেট হয়ে আসলো? আইন বিভাগ থেকে। তাহলে এই যে জিনিসটা, তাহলে যে রুল অফ ডায়ার্কি, ডায়ার্কিটা কারা ইম্পোজ করছে? কারা আমাকে শাসন করছে? বাবা মা। তাহলে আমার জন্য তারা কারা? তারা কিন্তু শাসন বিভাগের অন্তর্গত। তাহলে এই যে ডায়ার্কি, এরা কারা করবে? এক্সিকিউটিভরা। এই এক্সিকিউটিভের মধ্যে কি কি ভাগ হবে? ভাগ হচ্ছে, তখনকার সময় ছিল, এখন তো আর সেটা নেই, এক্সিকিউটিভ কাউন্সিলার্স, একটা পোস্ট মনে রাখতে হবে, তাদের বলা হতো এক্সিকিউটিভ কাউন্সিলার্স। দে আর পিওরলি নন ইলেক্টেড পারসনস, দে আর নমিনেটেড বাই গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল দ্বারা তারা নমিনেটেড হতেন বা নির্বাচিত হতেন, তারা কোনো নির্বাচনের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়ে আসতেন না। আর ছিলেন পপুলার মিনিস্টার্স, আর যারা সেন্ট্রালের মিনিস্টার ছিল, যারা সেন্ট্রাল লেজিসলেটিভ থেকে মিনিস্টার্স হয়েছে তারা ছিলেন, তারা ইলেক্টেড মেম্বার্স। তারা কোথাকার ইলেক্টেড মেম্বার্স? ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, এটা কিন্তু আমি প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কথা বলছি। তাহলে দুটো ডায়ার্কিতে দুজন আছে, এক হচ্ছে মিনিস্টার্স যারা ইলেক্টেড হয়ে গেছেন জনসাধারণের মাধ্যমে, আর হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ কাউন্সিলর যাকে ভাইসরয় সিলেক্ট করে আনছে, নট ইলেক্ট, সিলেক্ট করে আনছে, পছন্দ করে নিয়ে আসছে তার এক্সিকিউটিভ কাউন্সিলে। তাহলে এবার কথা হচ্ছে এই দুজন আমাকে নিয়ন্ত্রণ করছে, আমি হচ্ছে স্টেট। এবার আমি কার কথা শুনে চলবো সেটা হচ্ছে কথা। ডায়ার্কিটা এমনভাবে ইম্পোজ করা হলো যেখানে গভর্নর যিনি আছেন, এবং আরেকটা কাজ করা হলো, প্রভিন্সিয়াল সাবজেক্টকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট, একটা হচ্ছে ট্রান্সফার সাবজেক্ট। আমি কেন বেশি ইংলিশ টার্মে কথা বলছি? যেহেতু কোশ্চেনে কিন্তু ইংলিশ টার্মগুলোই থাকবে, আপনারা জানেন মেন্সে পুরো ইংলিশে কোশ্চেন হয়, তাই জন্য ইংলিশটাকে একটু অ্যাডাপ্ট করার চেষ্টা করুন, আপাতত বলছি।
বাংলায় কোশ্চেন হলে নিশ্চয়ই বাংলায় পারবেন, যদি ভবিষ্যতে বাংলায় প্রশ্ন হয় মেন্সে। তাহলে রিজার্ভ সাবজেক্ট হচ্ছে সংরক্ষিত বিষয়, ট্রান্সফার সাবজেক্ট হচ্ছে হস্তান্তরিত বিষয়। সংরক্ষিত কার জন্য? এক্সিকিউটিভ কাউন্সিলরের জন্য। যারা এক্সিকিউটিভ কাউন্সিলার্স আছেন তাদের জন্য এবং গভর্নরের জন্য সাবজেক্টটা পুরোপুরি সংরক্ষিত। সেখানে কিন্তু মিনিস্টারদের হাত দেওয়ার কোনো অধিকার নেই। আর ট্রান্সফার সাবজেক্ট কাদের জন্য? পপুলার মিনিস্টারদের জন্য। তারা সেই সাবজেক্টের উপর লেজিসলেশন পাস করাতে পারবেন উইথ ভোটিং সিস্টেম। এবার যেখানে গিয়ে টুইস্টটা হলো, গভর্নর ছিলেন সেই এক্সিকিউটিভ বডির হেড, এবং যখন প্রভিন্সিয়াল সাবজেক্টের মধ্যে রিজার্ভ সাবজেক্টে যে সাবজেক্টগুলো রাখা হয়েছিল সেগুলো ছিল আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, ফিন্যান্স মানে রাজস্ব, ল্যান্ড রেভিনিউ জমি রাজস্ব, এবং ইরিগেশন এবং জলসেচ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পুরোপুরি গভর্নর জেনারেল হাতে ছিল, সেখানে মিনিস্টারদের কথা বলার কোনো অধিকার ছিল না। ফিন্যান্স অর্থ বিষয়ক ব্যাপারে কোথা থেকে কি অর্থ স্যাংশন হবে, ট্যাক্স কালেকশন থেকে রেভিনিউ কালেকশন, এভরিথিং ওয়াজ ইন ফুল কন্ট্রোল অফ গভর্নর অফ স্টেট গভর্নর, যাকে বলছি লেফটেন্যান্ট গভর্নর যাই বলা হোক না কেন, তার হাতে ছিল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিলার্সদের হাতে ছিল। ল্যান্ড রেভিনিউ জমি রাজস্ব তার হাতে ছিল, এবং জলসেচ যেখান থেকে জলসেচ কর পাওয়া যেত, ইরিগেশন ট্যাক্স, সেটাও পুরোপুরি তাদের হাতে ছিল, এবং যেটা পুরোপুরি এগ্রিকালচারকে মনিটর করতো। তাহলে দেখা যাচ্ছে মেন জিনিসগুলো পুরোপুরি তাদের হাতে। মানে একটা জিনিসকে যখন আমরা ইমপ্লিমেন্ট করবো আমাদের তো পয়সা চাই। আমরা একটা বিল পাস করলাম, একটা জিনিসে আমরা ইনভেস্ট করার কথা বললাম, কিন্তু পয়সাই যদি ওখান থেকে স্যাংশন না হয় তাহলে কি সেটা ইমপ্লিমেন্ট হবে? সেটা তো খাতায় কাগজেই একটা জিনিস বিল পাস হয়ে থাকবে বা ইমপ্লিমেন্টেশনের কথা হয়ে থাকবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে ট্রান্সফার সাবজেক্টে কী কী ছিল? শিক্ষা ছিল, এডুকেশন ছিল, স্বাস্থ্য ছিল, হেলথ ছিল, লোকাল গভর্নমেন্ট মানে স্থানীয় প্রশাসন তারা ছিল, তাছাড়া শিল্প, এগ্রিকালচার, এক্সাইজটা ট্রান্সফার সাবজেক্টের মধ্যে রাখা হয়েছে। তো এইগুলো ট্রান্সফার সাবজেক্ট ছিল। এবার রিজার্ভ সাবজেক্ট আমি বললাম যে গভর্নর আর তার এক্সিকিউটিভ কাউন্সিলররা অ্যাডমিনিস্টার করতেন, আর ট্রান্সফার সাবজেক্ট অ্যাডমিনিস্টার করতেন ইলেক্টেড মিনিস্টার্স সিলেক্টেড বা ইলেক্টেড ফ্রম দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য legislative council, provincial legislative council obviously। এবার হচ্ছে কি এক্সিকিউটিভ কাউন্সিলের কথা যদি বলা হয়, কাউন্সিলার্সদের কথা, তারা কিন্তু বিন্দু মাত্র লেজিসলেচারের উপর রেসপন্সিবল ছিলেন না, বিন্দু মাত্র ছিল। তারা গভর্নরের কাছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল ছিলেন, এবং সেই গভর্নর তো কার কাছে? গভর্নর জেনারেলের কাছে এবং ব্রিটিশ পার্লামেন্টের কাছে রেসপন্সিবল ছিলেন। তাহলে এই জায়গাটা পুরোপুরি আমরা একটা ব্লকেজ দেখতে পাচ্ছি রিজার্ভ সাবজেক্টের ক্ষেত্রে। সেখানে কিন্তু যাদেরকে ইলেক্ট করে পাঠানো হচ্ছে তাদের কোনো কন্ট্রোলই ছিল না। এবার আরেকটা কথা এখানে একটু অ্যাড করে নিই ছোট্ট করে। আমি মডেল রিফর্মসের ক্ষেত্রে বলেছিলাম যে তখন ইনডিরেক্ট ইলেকশন সিস্টেম কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছিল। মানে একটা কমিটি গঠন করা হবে প্রথমে স্থানীয় লেভেলে। কমিটির যারা হবে তারা ডিস্টিংগুইশ পার্সনস হবে ফ্রম ভেরিয়াস অ্যাসপেক্ট, তাদের ইনকামের দিক থেকে হোক, তাদের ট্যাক্স পেমেন্টের দিক থেকে হোক, তাদের এডুকেশনের দিক থেকে হোক, এবং সেই লোকাল যে কমিটি ফর্ম করা হবে সেই কমিটি কিছু লোককে সিলেক্ট করে কিসে পাঠাবে? সেই কিছু লোককে সিলেক্ট করে তারা কাউন্সিলে পাঠাবে অথবা অ্যাসেম্বলিতে পাঠাবে। তো এটি ছিল পুরোপুরি ইনডিরেক্ট ইলেকশন পদ্ধতি। আপনারা যদি আগের ভিডিওতে দেখেন তাহলে আরও বিস্তৃত আলোচনা পাবেন এটা নিয়ে, এখানে আমি এটা নিয়ে বলছি না। কিন্তু এই যে মন্টফোর্ড রিফর্মস 1919, এখানে প্রথম ব্রিটিশ ভারতে ডাইরেক্ট ইলেকশন ইম্পোজ করা হয়েছিল, প্রথম প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি, যেটা এখন আমরা অ্যাডাপ্ট করে চলেছি। মানে জনসাধারণ নিজে ভোটাধিকার পেয়েছিল, জনসাধারণ নিজে ভোটাধিকার লাভ করেছিল। কিন্তু সেখানে একটা টুইস্ট আছে, সেখানে মোটে 1%কে ভোটাধিকার দেওয়া হয়েছিল। 260 মিলিয়ন পিপলের মধ্যে মোটে 2.6 মিলিয়ন পিপল এই ভোটাধিকার পেয়েছিল বিভিন্ন অ্যাসপেক্টের উপর ডিপেন্ড করে। সেটা নিয়ে আমি পরে আসছি।
আর এক্সিকিউটিভ কাউন্সিলর বললাম, আর মিনিস্টাররা ছিলেন পুরোপুরি লেজিসলেটিভ কাউন্সিলের উপর ডিপেন্ডেন্ট, এবং যদি কোনো সময় নন কনফিডেন্স মোশন পাস হয়ে যেত তাদের এগেনস্টে, তাদের কিন্তু পুরো রিজাইন করতে হতো। আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো সময় এরকম রেজিগনেশন হলো, সরকার পড়ে গেল, যেটাকে বলা হতো কনস্টিটিউশনাল ফেলিওর, যেখানে একটা সাংবিধানিক ফেলিওর হচ্ছে, সেখানে এমতো অবস্থায় কিন্তু গভর্নরের কাছে পুরো ক্ষমতা থাকতো ট্রান্সফার সাবজেক্টকে লিড করার জন্য। তখন তিনি ট্রান্সফার সাবজেক্টও কন্ট্রোল করতে পারতেন। আরেকটি ব্যাপার, গভর্নর জেনারেল অ্যান্ড সেক্রেটারি অফ স্টেট, তারা কিন্তু এই যে রিজার্ভ সাবজেক্ট, প্রভিন্সিয়াল সাবজেক্টের যে রিজার্ভ সাবজেক্ট ছিল, তাতে কিন্তু তারা ইন্টারফেয়ার করতে পারতো, এবং তাদের কাছে আলটিমেট পাওয়ার ছিল। গভর্নরের কাছে তো ছিলই, গভর্নর জেনারেলের কাছে আলটিমেট পাওয়ার ছিল তার উপর কিছু ইম্পোজিশন করা বা কিছু ডিডাকশন করা। তিনি কিন্তু, বা সেক্রেটারি অফ স্টেট, তারা কিন্তু তারা কিন্তু ইন্টারফেয়ার করতে পারতো প্রভিন্সিয়াল রিজার্ভ লিস্টের উপর, কিন্তু ট্রান্সফার লিস্টের উপর তাদের কোনো অধিকার ছিল না। এবার আমরা যদি চলে যাই, প্রভিন্সিয়াল লেজিসলেচারটা কীরকম ছিল। প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল যেটি ছিল প্রভিন্সিয়াল, তখন বলা হতো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, একটিই ছিল, সেটি হচ্ছে কাউন্সিল। এখনকার মতো বিধানসভা মানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং কাউন্সিল অনেক জায়গায় থাকে, এরকম জিনিস কিন্তু ছিল না বিধান পরিষদ, তখন একটাই ছিল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। আর সেকেন্ড হচ্ছে, এই সময় কমিউনাল এবং ক্লাস ইলেক্টোরেট কিন্তু ফার্দার এক্সটেন্ড করা হয়েছিল। কমিউনাল ইলেক্টোরেট তো 1909 মর্লেমিন্টো রিফর্মসে আনা হচ্ছে, মানে যেখানে মুসলিমদের সেপারেট ইলেক্টোরেট বা সেপারেট ইলেক্টোরেটের ডিম্যান্ড ফুলফিল হয়েছিল। এখানে কিন্তু ক্লাস ইলেক্টোরেট আনা হয়েছিল, মানে মুসলিমদের সঙ্গে সঙ্গে শিখ, পাঞ্জাবি, তপশিলি জাতি, এদের ক্ষেত্রেও কিন্তু ক্লাস বেসিস ইলেক্টোরেট আনা হয়েছিল। মানে বোঝা যাচ্ছে কীরমভাবে তারা ক্যারেক্টার প্রডিউস করেছিল, যাতে আবার খুব শিগগিরই এই ডিভাইডেশনটা আসে। আর এখানে সবচেয়ে একটা বড় কথা, যে লখনৌ প্যাক্টে কিন্তু কংগ্রেস এই কথাটা চিন্তা করেই, যে ব্রিটিশ এটা ছাড়বে না, তারা ডিভাইডেশনের খেলায় নেমে গেছে, এই কথাটা চিন্তা করেই কিন্তু কংগ্রেস অলরেডি লখনৌ প্যাক্টের সময় কিন্তু সেপারেট ইলেক্টোরেটকে মান্যতা দিয়েছিল। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এই সময় কিন্তু স্ত্রীলোকদেরও ভোটাধিকার দেওয়া হয়, এবং লেজিসলেটিভ কাউন্সিলকে বলা হয় তারা যে কোনো লেজিসলেশন ইনিশিয়েট করতে পারবে যদি তাতে গভর্নরের অ্যাসেন্ট থাকে, এবং গভর্নর কিন্তু যে কোনো বিলকে ভেটো দিতে পারবে বা অর্ডিন্যান্স ইস্যু করতে পারবে, অনেকটা প্রেসিডেন্ট লাইক পাওয়ার তার কাছে ছিল। আর বলছে লেজিসলেটিভ কাউন্সিল যারা ছিল, তারা কোনো বাজেটকে যদি রিজেক্ট করে দিত, পুরো বাজেটের উপরেই তাদের ভোটদানের ক্ষমতা ছিল, যদি রিজেক্ট করে দিত প্রভিন্সিয়াল লেজিসলেচারের, তাহলে কিন্তু গভর্নরের সেটাকে রিস্টোর করার ক্ষমতা ছিল। ক্ষমতাগুলো খেয়াল করতে হবে কিন্তু। এবং যারা লেজিসলেটার্স ছিলেন, তারা কিন্তু লেজিসলেটিভ চেম্বারের মধ্যে, মানে লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে তারা কিন্তু ফ্রিডম অফ স্পিচ এনজয় করতেন। তাদের কোনো স্পিচের জন্য কিন্তু কোনো সিভিল বা কোনো ক্রিমিনাল ট্রায়াল চালানো যেত না। এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা, এটি এখন দেওয়া হয়। এবার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তখনও কোনো দায়িত্বশীল সরকার ছাড়াই ছিল, এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে দুটো লিস্টে ভাঙা হয়েছিল, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট আর একটা হচ্ছে প্রভিন্সিয়াল লিস্ট। এই দুটো লিস্টে কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে ভাঙা হয়েছিল, মানে সেন্ট্রাল কেন্দ্রকে নিয়ন্ত্রণ করবে আর প্রভিন্সদেরও নিয়ন্ত্রণ করবে। আরেকটা যেটা ব্যাপার, যে ভাইস রয় বা গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিলে তখন 8 জন মেম্বার ছিল, এবং 8 জনের মধ্যে 3 জন ভারতীয় হবে এই বিষয়ে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে হোম রুল লীগ বলছি, লখনৌ প্যাক্টের সময় কংগ্রেস আর মুসলিম লীগ যে জয়েন্ট কনস্টিটিউশনাল ডিম্যান্ড করেছিল, আগের ভিডিও দেখে নিন, সেখানে কিন্তু বলেছিল যে 50% রিজার্ভেশন দরকার ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে ফর ইন্ডিয়ান্স।
মানে 50% ভারতীয় হতে হবে। এবং সেই জিনিসটাই মোটামুটি দেখা যাচ্ছে 8 জনের মধ্যে 3 জনকে কিন্তু ভারতীয় করে নেওয়া হয়। এবং এটিও আমি বলেছিলাম যে কেন কংগ্রেসের এই জিনিসটা সৃষ্টি হয়েছিল। আর গভর্নর জেনারেলের ক্ষেত্রে তিনি পুরো কন্ট্রোল থাকবে তার রিজার্ভ সাবজেক্ট এবং প্রভিন্সিয়াল সাবজেক্টের উপর। রিজার্ভ সাবজেক্ট সেটা তো আমি আগেই বললাম, প্রভিন্সিয়াল সাবজেক্টের রিজার্ভ সাবজেক্টের উপর। এবং তিনি কি করতে পারবেন, তিনি কাটিং গ্রান্টস, কিছু কাটছাট বাজেটে সেটা করতে পারবেন এবং সেই সব বিলগুলোকে সার্টিফাই করতে পারবেন এগেইন যেগুলো লেজিসলেচার দ্বারা যেগুলোকে রিজেক্ট করা হয়েছে, এবং তিনি অর্ডিন্যান্স ইস্যু করতে পারবেন। তার পাওয়ারটাও ছিল কিন্তু লাইকলি প্রেসিডেন্ট। ঠিক আছে, তিনি অর্ডিন্যান্স ইস্যু করতে পারবেন, তিনি যে কোনো বিল যেটা রিজেক্ট হয়ে গেছে লেজিসলেচার দ্বারা সেটাকে তিনি রিস্টোর করতে পারবেন তার ইচ্ছা অনুযায়ী, এবং তিনি কাটিং গ্র্যান্টস বাজেট করতে যে গ্র্যান্টগুলোকে কেটে দেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু তিনি ইচ্ছা করে রিস্টোর করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে কোথায় কোথায় গিয়ে একটা চমকদারি দেখিয়েও কোথায় কোথায় গিয়ে একদম ভাইটাল জায়গাগুলোতে গিয়ে কিন্তু ব্রিটিশরা কিন্তু ভারতীয়দের উইংসটাকে ক্লিপ করে দিয়েছিল। তো তোমরা এর বেশি আর উঠতে পারবে না। এবার হচ্ছে লেজিসলেচার সেন্ট্রালে কীরকম টাইপের লেজিসলেচার ইন্ট্রোডিউস করা হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 1919 সালে প্রথম সেন্ট্রালে বাইক্যামেরাল লেজিসলেচার ইন্ট্রোডিউস হয়। এটার মধ্যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল এই দুটো থাকে, যেটাকে আপার কাউন্সিল বা কাউন্সিল অফ স্টেটও বলা হয়, মানে এখনকার দিনে রাজ্যসভার মতো। এবার একটু ফ্যাকচুয়াল কিছু ইনফরমেশন দিয়ে রাখছি। সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা ছিল সেখানে 145 জন মেম্বারের জায়গা ছিল এবং তার মধ্যে 41 জনই ছিল নমিনেটেড। মানে ভাবো নমিনেটটা কতটা দূর ছিল, এবং যাদেরকে মেনলি গভর্নর জেনারেল বা ওদের এক্সিকিউটিভ কাউন্সিলররাই কিন্তু নমিনেট করতেন। এবং 104 জন ছিলেন ইলেক্টেড নির্বাচিত প্রতিনিধি, তার মধ্যে 52 জন ছিলেন জেনারেল সাধারণ প্রতিনিধি, 30 জন ছিলেন মুসলিম প্রতিনিধি, 2 জন ছিলেন শিখ প্রতিনিধি এবং 20 জন স্পেশাল গ্রাউন্ডে ছিলেন। তাহলে এইভাবে ডিভিশনটা হয়েছিল। তাহলে কীভাবে তারা একটা বিলে সবাই মিলে এগ্রিড আপন হবে বা একমত হবেন, সবাই আলাদা আলাদা ইন্টারেস্ট নিয়ে ওখানে এসেছিল। আর আপার কাউন্সিল বা কাউন্সিল অফ স্টেটে 60 জন মেম্বার ছিলেন, যার মধ্যে 26 জন যাদের মধ্যে ছিলেন নমিনেটেড আর 34 জন ছিলেন ইলেক্টেড মেম্বার। 34 জন ইলেক্টেড মেম্বারের মধ্যে 20 জন ছিলেন জেনারেল মেম্বার, 10 জন ছিলেন মুসলিম মেম্বার, 3 জন ছিলেন ইউরোপিয়ান আর 1 জন ছিলেন শিখ মেম্বার। ঠিক আছে, তখনকার পজিশনটা আমি বললাম। কাউন্সিল অফ স্টেটের টেনিওর 5 বছর তারা মেনে নিয়েছিল, আর সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির টেনিওর তারা 3 বছর মেনে নিয়েছিল। এবং এই যে কাউন্সিল অফ স্টেটের টেনিওর 5 বছর করা, এটিও কিন্তু একটি জয়েন্ট কনস্টিটিউশনাল ডিমান্ড ছিল লখনৌ প্যাক্টের সময় বাই কংগ্রেস আইএনসি অ্যান্ড মুসলিম লীগ। সবগুলো কিন্তু টু দি পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। এবার হচ্ছে ক্যাপাসিটি আর পাওয়ার গিভেন টু সেন্ট্রাল লেজিসলেটর। তাহলে যারা আইন বিভাগে ছিলেন, কেন্দ্রীয় আইন বিভাগে নির্বাচিত প্রতিনিধি, তাদের কি ক্যাপাসিটি বা পাওয়ার ছিল? তারা যে কোনো পার্লামেন্টের মধ্যে তারা যে কোনো কোশ্চেন বা সাপ্লিমেন্ট জিজ্ঞেস করতে পারতেন, তারা অ্যাডজর্নমেন্ট মোশন পাস করতে পারতেন, এবং বাজেটের 75% বাদ দিলে 25%-এর উপর তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন। এটা প্রভিন্সিয়াল লেজিসলেচারের ক্ষেত্রে সেটি ছিল পুরোটাই, কিন্তু এখানে কিন্তু 25%-এর উপর তারা ভোট করতে পারতেন, এবং প্রভিন্সিয়াল বাজেট আর সেন্ট্রাল বাজেট কিন্তু আলাদা পেশ হতো। তাছাড়া সেই সময় কিছু ভারতীয়কে কিছু ফিন্যান্স কমিটির মধ্যে নিয়ে নেওয়া হয়েছিল। তাহলে সবচেয়ে বড় গভর্নমেন্ট ইন্ডিয়া রিমার্কেবল চেঞ্জ কী করেছিল আরেকটি, সেটি হচ্ছে সেক্রেটারি অফ স্টেটের স্যালারি
এখন থেকে ভারতীয় এক্সচেকার থেকে বন্ধ করে দেওয়া হয় ব্রিটিশ ইন্ডিয়া, সেটি ব্রিটিশ এক্সচেকার থেকে দেওয়ার কথা ঘোষণা করা। এটিও একটি বড় পরিবর্তন ছিল 1919 সালের মন্টফোর্ড রিফর্মস থেকে 1919-এর গয় অ্যাক্টে। এবং এটির থেকে বোঝা যায় যে কিভাবে একটা চেঞ্জ কিন্তু ডিপ্লোম্যাসির মাধ্যমে ব্রিটিশরা আনতে চেয়েছিল। এবং এই জিনিসটাও কিন্তু মেনলি উল্লেখ ছিল লখনৌ প্যাক্টের সময় জয়েন্ট কনস্টিটিউশনাল ডিমান্ডে, কংগ্রেস আর মুসলিম লীগের জয়েন্ট কনস্টিটিউশনাল ডিমান্ডে। যেগুলো উল্লেখ ছিল সেগুলো আমি এখানে মেনশন করে দিলাম, কারণ প্রশ্ন এরকমও হতে পারে যে দ্যাট সর্ট অফ ডিমান্ড ওয়াজ কেপ্ট by Montfort reforms through Government of India Act 1919 by British India, which was already mentioned in the joint electorate demand of INC and Muslim League after Lucknow Pact. তখন চারটে অপশন দিয়ে দেবে যে 75% of budget, 25% of budget is votable. নাম্বার 2-তে দিয়ে দেবে Secretary of State will be paid out of British Exchequer henceforth. নাম্বার 3-তে দিয়ে দেবে legislators are allowed to ask questions and supplementaries. এরকম নাম্বার 4-এ আরেকটা কিছু দেবে। এখানে কিন্তু দুটো আছে অ্যান্সার, যেগুলো দুটোই কারেক্ট, যেগুলো 1990 ইমপ্লিমেন্ট হয়েছিল, কিন্তু একটা এর মধ্যে আছে যেটি কনস্টিটিউশনাল জয়েন্ট কনস্টিটিউশনাল ডিমান্ডেও আনা হয়েছিল এবং যেটি এখানে ইনঅ্যাক্টেড হয়েছিল। সেটি কোনটি? সেটি হচ্ছে 50%, ব্রিটিশ, সেটি হচ্ছে গিয়ে সেক্রেটারি অফ স্টেট উড বি পেইড আউট অফ ব্রিটিশ এক্সচেকার, সেটিই ছিল এর মধ্যে উল্লেখযোগ্য। এবার হচ্ছে 1919-এর কিছু তো ড্রব্যাকসও ছিল, কিছু লুফলসও ছিল 1919-এর গয় অ্যাক্টে। সেটা কি কি? সেটার ড্রব্যাক হচ্ছে যে ডিরেক্ট ইলেকশন যদিও ইম্পোজ করা হয়েছিল, কিন্তু এটা মিনিমাম পপুলেশন মানে 260 মিলিয়নের মধ্যে থেকে মোটে 1.5 মিলিয়নকে ভোটাধিকার দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচারের কোনো কন্ট্রোল ছিল না ভাইসরয় এবং তার এক্সিকিউটিভ কাউন্সিলের উপরে। তারপর বলছে অ্যালোকেশন অফ সিটস ইন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বা আমি যদি সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে যাই, মানে এখানে যেটা বলছে যে কাউন্সিল অফ স্টেটস যেটাকে বলা হচ্ছে আপার হাউস, সেখানে কিন্তু যে স্টেট থেকে যে সিট রিজার্ভ করা হতো সেটা শুধুমাত্র ইম্পর্টেন্স অফ স্টেট অনলি। শুধুমাত্র রাজ্যের গুরুত্বের উপর নির্ভর করে কিন্তু সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল অফ স্টেটে কিন্তু রাজ্যের সিট অ্যালোকেট হতো, কতগুলো সিট রাজ্য থেকে থাকবে। এবং সেটি কিন্তু খুব ভয়াবহ ছিল, কারণ সব স্টেট কিন্তু সমান ইম্পর্টেন্স পেত না। যেমন কমার্শিয়াল পারপাসে বোম্বে আর মিলিটারি পারপাসে কিন্তু পাঞ্জাবকে মোর সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স দেওয়া হতো। তাছাড়া প্রভিন্সিয়াল সাবজেক্টে রিজার্ভ আর ট্রান্সফারে ভাগ করে দেওয়া হয়েছিল। এটা প্র্যাকটিক্যালি এটা ইরেশনাল ছিল এবং আনঅর্দি ছিল, আনওয়ার্কেবল কন্ডিশন ছিল। আমি এটা আগেই অ্যানালাইসিস করলাম যে কেন চালানোর মতো কন্ডিশন এটা ছিল না। আর প্রভিন্সিয়াল মিনিস্টার যারা ছিলেন তাদের কোনো কন্ট্রোল ছিল না ফিন্যান্স এবং বিউরোক্র্যাটসের উপর, মানে তাদের কোনো অর্থ সংক্রান্ত বিষয়ের আধিকারিকদের উপর তাদের কোনো কন্ট্রোল ছিল না। এবং এর জন্য সবসময় একটা ফ্রিকশন লেগে থাকতো বিউরোক্র্যাটস আর মিনিস্টারদের মধ্যে, এবং অধিকাংশ সময় দেখা যেত বিউরোক্র্যাটরা মিনিস্টারদের না জানিয়ে অনেক কিছু কাজ করে ফেলতেন। এবার হচ্ছে ইভ্যালুয়েশন, যদি আমরা এটাকে মূল্যায়ন করি এবং তার সাথে কংগ্রেসের রিয়াকশন কী ছিল। মূল্যায়ন করলে এটুকুই দাঁড়ায় যে বোম্বে আগস্ট 1918-তে আগস্ট 1918 আমরা যদি দেখি,
সেই সময় আমরা দেখতে পাবো। এবং এই সময়ই কিন্তু অ্যানি বেসান্তকে জেলের অভ্যন্তরে রাখা হচ্ছে এবং বিশাল প্রোটেস্টের ঢেউ উঠছে। এই সময় কংগ্রেস একটা স্পেশাল সেশন ডেকেছিল এবং সেটি দেখেছিল হাসান ইমামি প্রেসিডেন্টশিপ। এবং সেখানে বলা হয়েছিল যে এই যে রিফর্ম বা মনফোর্ড অ্যাক্ট, এটা আটারলি ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড আনস্যাটিসফ্যাক্টরি ফর ইন্ডিয়ান্স, খুবই হতাশাজনক এবং সন্তোষজনক নয়, অসন্তোষজনক ইন্ডিয়ানদের ক্ষেত্রে। অ্যান্ড ডিমান্ডেড ফর সেলফ এফেক্টিভ, এবং তারা দাবি করেছিল যে সক্রিয় স্বরাজ তাদেরকে দেওয়া হোক, আবার তারা দাবি করলো। এবং বাল গঙ্গাধর তিলক এটিকে বলেছিলেন ভেরি আনঅর্থি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টিং। এটি ছিল একেবারেই অপদার্থসুলভ এবং হতাশাব্যঞ্জক, এ সানলেস ডন, একটি সূর্যহীন প্রভাতের উন্মেষ। অ্যানি বেসান্ত কি বলেছিলেন যে এটি আনঅর্থি ছিল ইংল্যান্ডের জন্য টু অফার অ্যান্ড ইন্ডিয়া টু অ্যাকসেপ্ট। এই সত্যি একটা অপদার্থ সম, যদি ইংল্যান্ড কাউকে কোনো দেশকে অফার করতে পারে আর কোনো দেশ লাইক ইন্ডিয়া এটাকে অ্যাকসেপ্ট করতে পারে, এটি অ্যানি বেসান্ত বলেছিলেন। এইগুলো এই জন্যই মনে রাখতে হয়, পরীক্ষায় তুলে তুলে প্রশ্ন দেবে এটি কে বলেছিলেন অথবা কোন সময়ে বলেছিলেন, এটি আরও বেশি ইম্পর্টেন্ট। লর্ড কার্জন, তিনি বঙ্গ বিভাজনের সময় ছিলেন ভাইসরয়, তিনি বলেছিলেন ক্যাবিনেট এক্সপ্রেশন আলটিমেট সেলফ গভর্নমেন্ট প্রবাবলি পিরিয়ড অফ 500 years। মানে ক্যাবিনেট যেটা ভাবছে যে এইভাবে চূড়ান্ত পর্যায়ের স্বশাসন দিতে ভারতকে আরও 500 বছর লেগে যাবে, মানে এটি একটি ব্যঙ্গাত্মক সুরে এই কথাটি বলা হয়েছিল। এবং সুভাষ বোস বলেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 প্রোভাইড ফ্রেশ ফ্রেটার্স টু ইন্ডিয়ান পিপল, আবার নতুন করে দানা শস্য ভারতের জনগণের সামনে ছড়িয়ে দিয়েছে, যেটার মধ্যে আসলে কিছুই নেই, দানা শস্যই আছে। এতদিন তারা দানা খেয়েই এসেছিল, আবার তারা নতুন দানা খাবে অন্য মোড়কে, এটা সুভাষচন্দ্র বসু বলেছিলেন। ফ্রেশ ফেটার্স মানে সজীব, আবার নতুন করে পশু খাদ্য মানুষের সামনে ছড়িয়ে দিয়েছে। তো এই যে ভিডিওটি অনেকক্ষণ হয়ে গেল, এটি আমি 3টে পার্টে কভার করব, কারণ এটি বড় চ্যাপ্টার। এরপরে আমি মহাত্মা গান্ধীর সম্বন্ধে কিছু জিনিস বলবো, এবং তারপরে মহাত্মা গান্ধীর ভারতের রাজনৈতিক জীবনে কী অবদান ছিল এবং তিনি প্রথমে কি আন্দোলনের মাধ্যমে মাসকে ইনভলভ করেছিলেন এবং প্রচুর প্রমিনেন্স পেয়ে গেছিলেন খুব শর্ট টাইমের মধ্যে, কীভাবে তিনি ভারতীয়দের পালস বুঝেছিলেন, সেটি পরের ভিডিওগুলোর পরের পর্বের আমাদের প্রতিপাদ্য বিষয় হবে। তাহলে আজকের মতো এটুকুই, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।